স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে মাতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শিরোনামগুলো জানিয়ে দেব শুরুতে। পাইপলাইনের ত্রুটির সঙ্গে কমেছে এলএনজি সরবরাহ। রাজধানীর অনেক এলাকায় গ্যাস সংকট, দুর্ভোগে মানুষ। শেখ হাসিনার লোটোশেরিং বৈঠক, বাংলাদেশ ভুটানের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা। দেশে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়লেও অসচেতন মানুষ। চলাচলে শুধু নয়, নমুনা পরীক্ষার সময়ও স্বাস্থ্যবিধি অমান্য। রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। এবং নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় দেলোয়ার সহ 13 জনের বিচার শুরু, একজনকে অব্যাহতি। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। গ্যাস সংকটে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। পাইপলাইন ত্রুটির পর এবার আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে গ্যাস সংকট। আগামী দুদিন এই সংকট থাকবে বলছে পেট্রো বাংলা কর্তৃপক্ষ। মহেশখালীতে এলএনজি টার্মিনালে নিয়মিত মেরামত কাজ শুরু হওয়ায় 20 কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। 85 কোটি ঘনফুটের জায়গায় 50.5 থেকে 55 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে সংযোগ পাইপলাইনে। এর ফলে বুধবার সকাল থেকেই দেখা দিয়েছে গ্যাস সংকট। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, কল্যাণপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই গ্যাস নেই। এছাড়া কিছু এলাকায় গ্যাসের চাপ অনেক কম। এর আগে মঙ্গলবার আমিনবাজারে সওজের উন্নয়ন কাজের কারণে তিতাসের গ্যাস পাইপলাইনে ছিদ্র দেখা দেয়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এই মুহূর্তে ধানমন্ডিতে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছ থেকে। শরীফুল, এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানকার গ্যাসের চাপ কেমন এবং আশপাশের যে কয়টি এলাকা ঘুরেছেন সেখানকার পরিস্থিতি একটু জানবো। এই পরিস্থিতিতে আসলে কিভাবে কি করে করছেন রান্নাবান্না সহ অন্যান্য প্রয়োজনীয় কাজবাজ মানুষ? বাসার যেই সংকটটা চলছে সেটা মূলত সারা দেশেই সবগুলো বিতরণ কোম্পানি এলাকায় গত 22 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু রাজধানীতে গতকালকের পাইপলাইনে ছিদ্র হওয়ার পর মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, হাজারীবাগ এই এলাকাগুলো একেবারেই গ্যাস শূন্য হয়ে পড়ে এবং পরবর্তীতে রাতের বেলা গ্যাসের সংকটটা, এই পাইপলাইনের সংকটটা মেটার পর নতুন আরেকটি সংকট এসেছে, সেটি হচ্ছে গ্যাসের সরবরাহ একেবারে কমে যাওয়া। অর্থাৎ সকাল থেকেই এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকা আমরা ঘুরে দেখেছি এবং সেখানে যেটি দেখতে পেয়েছি তারা একেবারেই সকাল থেকে কোনো রান্নাবান্না করতে পারেননি। কিছু এলাকায় হয়তো সামান্য চাপ ছিল, কিন্তু তা দিয়ে তাদের কাজ হচ্ছে না। সুতরাং সে কারণে যারা মোটামুটি মধ্যম আয়ের রয়েছেন তারা এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ভিড় করছেন। আবার কিছু একেবারে নিম্ন আয়ের লোকজন যাদের কাছে গেছে তারা অনেকটা কষ্টেই দিন কাটাচ্ছেন, হয়তোবা কিছু রুটি কিনে খেয়েছেন, এভাবে তাদের দিনগুলো তারা পার করছেন। এই যে সংকটটি এটি সারা দেশে আমরা এছাড়াও আরও কয়েকটি বিতরণ কোম্পানি, বাখরাবাদ, কর্ণফুলী, পশ্চিমাঞ্চল গ্যাস সহ সবগুলো কোম্পানির যারা ব্যবস্থাপনা পরিচালনা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন গত 22 তারিখ থেকে এই সংকটটি শুরু হয়েছে, অর্থাৎ স্বল্প চাপ তারা পাচ্ছেন। আগে এই সবগুলো বিতরণ কোম্পানি এলএনজি থেকে গ্যাস পেতেন 85 কোটি ঘনফুট, যেটি এখন 27 কোটি ঘনফুট গ্যাস তারা কেউ এই সবগুলো কোম্পানি মিলে পাচ্ছেন। এবং এই যে রেশনিংটি করা হয়েছে, এই রেশনিং করার ফলেই গত 22 তারিখ থেকে সবগুলো বিতরণ এলাকায় সংকট দেখা দিয়েছে এবং বর্তমানে গরমের সময় এবং শুষ্ক মৌসুম চলার কারণে বিদ্যুৎ উৎপাদনে এবং শিল্প উৎপাদনে তারা প্রাধান্য দিচ্ছেন এবং তাদের যে গ্যাসটা সেই গ্যাসের বড় অংশ চলে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প উৎপাদন অব্যাহত রাখার কারণে। সেই কারণে এই আবাসিকের সংকটটি গত 22 তারিখ থেকে শুরু হয়েছে এবং এই সংকটের সমাধান কবে থেকে হবে তেমনটি যখন আমরা জানতে চেয়েছি তখন তারা যেটি জানিয়েছেন এলএনজির টার্মিনালের যে নিয়মিত মেরামত সেটি চলছে এবং সেই মেরামত কাজ আগামীকাল রাত নাগাদ শেষ হবে, অর্থাৎ শুক্রবার সকাল থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা তারা বলছেন। অর্থাৎ রাতের বেলা যদিও বা কিছুটা গ্যাস আবাসিকে পাওয়া যাচ্ছে যেহেতু শিল্প কারখানা তখন বন্ধ থাকে, কিন্তু দিনের বেলা আগামীকালও একই ধরনের সংকট অব্যাহত থাকবে বলে বিতরণ কোম্পানিগুলো আমাদেরকে জানিয়েছে। মোহাম্মদপুর, ধানমন্ডি, কল্যাণপুর, মিরপুর, মানে এই তো ঢাকার অর্ধেক বলতে গেলে। এ পুরো এলাকায় এখন সংকটে রয়েছে। আপাতত শিল্প গ্যাস লাইনের সংযোগ আপাতত কিছুটা কমিয়ে দিয়ে এই দিকে সরবরাহ বাড়ানো, ভোগান্তি কমানো, এরকম কোনো বিকল্প চিন্তাভাবনা আছে পেট্রো বাংলার?
না, বিতরণ যে কোম্পানিগুলো তারা যেটি বলছে তারা কখনোই এই ধরনের পরিকল্পনা করেন না, কারণ তারা যেটি বলতে চাচ্ছেন তারা চেষ্টা করছেন যে কোনো উপায়ে এই সংকটগুলো কোনোভাবে সমাধান করা যায় কিনা, অর্থাৎ কোনো একটা চাপ কমিয়ে দেওয়া। কিন্তু শিল্প উৎপাদন কিংবা বিদ্যুৎ কেন্দ্রের যে বিষয়টি সেটা তারা নিতে চাচ্ছেন না, অর্থাৎ প্রতিটি বিদ্যুৎ যতগুলো বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে 120 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে এবং তারা সেই গ্যাসটা আগে দিয়ে পরবর্তীতে দিচ্ছেন, কারণ এই গ্যাস সংকটটা যদি তারা আবাসিকের সংকট সমাধান করে দেন সেটা বিদ্যুৎ উৎপাদনের প্রভাব ফেলে, তখন আবার সারা দেশে বিদ্যুৎ বিভ্রাটের একটি বিষয় আবার দেখা দিবে। এবং সেই কারণে তারা যেটি বারবার বলতে চাচ্ছেন যে আগামী কাল পর্যন্ত তারা একেবারে তাদের অসহায়তা প্রকাশ করেছেন যে আবাসিকে তাদের পক্ষে, যেহেতু তারা গ্যাস উৎসে কম পাচ্ছেন, অর্থাৎ তারা তো বিতরণকারী কোম্পানি, সঞ্চালন পর্যায়ে যখন তারা গ্যাস কম পাচ্ছেন তখন তাদের পক্ষে কোনোভাবেই এই আবাসিকের সংকটটা কোনোভাবে সমাধান করা সম্ভব নয়, এমনটি তারা আমাদের বলছেন। গ্যাস সংকটে চরম দুর্ভোগে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ, এই খবরের বিস্তারিত ধানমন্ডি থেকে জানছিলাম সহকর্মীর কাছ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা 11:20 থেকে প্রায় 1 ঘন্টা চলে এই বৈঠক। পারস্পরিক সহযোগিতার বিষয়ে হয় আলোচনা। এর আগে বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ভুটানের প্রধানমন্ত্রী। ডাক্তার লোটে শেরিং বেলা 4টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব বর্ষ ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন। আগামীকাল বৃহস্পতিবার 3 দিনের সফর শেষে ভুটান ফিরে যাবেন তিনি। মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন লোটে শেরিং। ভুটানের রাজার প্রতিনিধি হিসেবে এই সফরে আসেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত প্রতিপাদ্য সামনে রেখে আজ অনুষ্ঠিত হবে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 8ম দিনের আয়োজন। জাতীয় প্যারেড স্কোয়ারে বিকেল 4:30 থেকে রাত 8টা পর্যন্ত হবে এই অনুষ্ঠান। প্রথম পর্বে রয়েছে আলোচনা ও দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় প্যারেড স্কোয়ারে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। এছাড়াও প্রচার করা হবে ভ্যাটিকান সিটি থেকে পাঠানো পোপ ফ্রান্সিসের ভিডিও বার্তা। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে বন্ধুরাষ্ট্র ভুটানের শিল্পীদের পরিবেশনা, মুজিব চিরন্তন প্রতিপাদ্যের উপর টাইটেল অ্যানিমেশন ভিডিও, রবীন্দ্র নজরুল লোকসঙ্গীত ও নৃত্য থাকছে। এছাড়া থাকবে সমবেত কণ্ঠে জর্জ হ্যারিসনের বাংলাদেশ গানটির পরিবেশনা। করোনা পরীক্ষা করাতে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েই চলেছে মানুষের ভিড়। সকাল থেকে মুগদা হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল, সোহরাওয়ার্দী সহ বিভিন্ন হাসপাতালে দেখা গেছে দীর্ঘ লাইন। তবে বেশিরভাগ জায়গায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ভিড়ের মধ্যেই নমুনা পরীক্ষা, টাকা জমা দেওয়ার পাশাপাশি নমুনা দিচ্ছেন লোকজন। অনেক জায়গায় মানা হচ্ছে না পরীক্ষার নিয়মকানুনও। বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত কয়েকদিনে নমুনা পরীক্ষা করাতে আসা লোকের ভিড় বেড়েছে প্রায় দ্বিগুণ। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডাক্তার খলিলুর রহমান। এদিকে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাত 8টার মধ্যে দোকান বন্ধ করে দেওয়ার জন্য দোকান মালিকদের অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। করোনার পেশেন্টও আছে, আবার বাইরের পেশেন্টরাও আছে এবং এছাড়া বাইরের লোকজনেরও সেখানে আনাগোনা আছে এবং কোনো সোশ্যাল ডিস্টেন্সও নাই এবং একটা লিস্ট দেওয়া হয়েছে কারা কারা আজকে টেস্ট করাতে পারবে, সেটার উপরে সবাই হুম রেখে পড়ছে। এখানে সিরিয়াল একদম পাওয়া যাচ্ছে না, তো অনেক কষ্টের মাধ্যমে আমি আজকে সিরিয়াল পেয়েছি এবং রোগীদের খুব ভোগান্তি হচ্ছে। শরীরে করোনা কিনা আমি তো এখনো জানি না, এখন যদি হয়ে থাকে তাহলে এই যে সব এক জায়গায় হচ্ছে, এটা তো একটা বিপদের ব্যাপার। সামান্য একটু সিমটম লক্ষ্য করছি, সেজন্য ভাবলাম যে টেস্ট করিয়ে নি। এখন তো আসলে করোনার যে কোনো ইসেই আমরা ভয় পেয়ে যাই সামান্য একটু সিমটম থাকলেই। করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে এবং মাস্ক পরা নিশ্চিতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্কও বিতরণ করা হয়। বরিশাল নগরীতে অভিযান চালায় জেলা প্রশাসনের 4টি ভ্রাম্যমাণ আদালত, আর জেলায় মোট 15টি ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে। নগরীর কাকলিমোড়, গির্জা মহল্লা, পোর্ট রোড ও বাজার রোডে অভিযান চালিয়ে মাস্ক না পরায় 23 জনকে 6,000 টাকা জরিমানা করা হয়। গণসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জয়পুরহাটের জেলা প্রশাসন। শহরের 0 পয়েন্টে আলোচনা সভা শেষে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এদিকে গাজীপুরের জেলা প্রশাসকের নেতৃত্বে রাজবাড়ী সড়কে মাস্ক বিতরণ করা হয়। এ সময় আশপাশের 4টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অসচেতনভাবে ঘোরাফেরা করা ও মাস্ক না পরায় জরিমানা করা হয়েছে কয়েকজনকে।
সচেতন করার পাশাপাশি যারা মাস্ক না পরে রাস্তা দিয়ে যাচ্ছে আমরা তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি। যারা সক্ষম তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি, আর যাদেরকে আমরা অবস্থা দেখে বুঝতে পারছি যে তাদের দারিদ্রতা রয়েছে, আমরা তাদের মাঝেই শুধু মাস্কগুলো বিতরণ করছি। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের সবশেষ কি পরিস্থিতি তা নিয়ে জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সাথে রয়েছেন শুরুতেই আহসান রিটন। এই কিছুক্ষণ আগে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী নিজেই কিন্তু করোনার যে সংক্রমণের হার এটি কোথায় গিয়ে ঠেকবে তিনি নিজেই শঙ্কা প্রকাশ করেছেন। চট্টগ্রামের এখন আসলে সর্বশেষ কি পরিস্থিতি জানবো, আর প্রশাসন কতটা বাধ্যবাধকতার জায়গাটাতে নজর দিচ্ছে, মাঠে নেমেছে কিনা চট্টগ্রামে? দেখুন, চট্টগ্রামে আসলে করোনা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। আমরা গত কয়েকদিন ধরে যেটি দেখছি, সিভিল সার্জন কার্যালয় থেকে যে তথ্যটি আমাদেরকে প্রতিনিয়ত সরবরাহ করা হচ্ছে, সেখানে আমরা দেখেছি আসলে সেটি হু হু করে বাড়ছে। আমরা যদি গতকালকে পর্যন্ত একটি তথ্য দিই, গতকাল পর্যন্ত চট্টগ্রামে 38,292 জন আক্রান্ত হয়েছে। শুধুমাত্র গতকালকে 2,397 জনের নমুনা নেওয়া হয়েছিল, সেখান থেকে 269 জন আক্রান্ত হয়েছে। এবং প্রতিনিয়ত আমরা দেখেছি গত মাসের শুরুর দিকেও আসলে সেই সংখ্যাটি কম ছিল, এখন প্রতিনিয়ত সেটি বাড়ছে। এবং এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের আগ্রাবাদ একটি হাসপাতালের সামনে। আমরা চট্টগ্রামের যে কটি হাসপাতালে কোভিড চিকিৎসা দেওয়া হচ্ছে, প্রতিটি হাসপাতালের সামনেই এখন আসলে মানুষের দীর্ঘ সারি, সকাল থেকে দীর্ঘ সারি আমরা প্রতিটি হাসপাতালে দেখছি। একটি বিষয় হচ্ছে আসলে এই মানুষের মধ্যে যে করোনার যে ভীতি, সেটিকে জানান দেওয়ার জন্য এবং মানুষকে সচেতন করার জন্য আমরা দেখেছি গত সপ্তাহ দুয়েক আগ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত তারা আসলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন এবং যে সমস্ত মানুষকে বোঝানোর দরকার তাদেরকে বোঝাচ্ছেন। এবং আমরা দেখেছি এখনো পর্যন্ত যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা নানা জায়গা থেকে বলা হচ্ছে যে করোনা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে, তারপর আসলে মানুষের মধ্যে আমরা আসলে খুব বেশি সচেতনতার যে বিষয় সেটি আমরা দেখছি না। প্রশাসনকে একরকম জোর করেই মাস্ক বিতরণ করা হচ্ছে, মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই মাস্ক পরার পরে আমরা আসলে যেটি দেখতেও পাচ্ছি আপনি যাদেরকে দেখাচ্ছেন অন্তত 60-70 জনের মধ্যে আমরা একজন বা দুইজনকে দেখলাম শুধু মাস্ক পরা। একটু জানতে চাই, যারা হাসপাতালে যাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন সিমটম নিয়ে বা পরীক্ষা করাতে বা হাসপাতালের সেবা নিতে যথেষ্ট বেডের ব্যবস্থা আছে কিনা, চিকিৎসা সেবা ঠিক মতো পাচ্ছেন কিনা, না কোনো সংকট আছে? দেখুন, আমরা আসলে দেখেছিলাম যে গতবার করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে চট্টগ্রামে 10টি ফিল্ড হাসপাতাল ছিল। সেগুলো পরিস্থিতি যখন একটু ইতিবাচক হয় তখন আসলে বেশ 7টি হাসপাতাল বন্ধ হয়েছে, এখন 3টে চালু আছে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ফৌজদারান, বিআইডিআইটি, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতাল আসলে এখন যেহেতু পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, সঙ্গত কারণে সেগুলোকে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং যে সমস্ত ফিল্ড হাসপাতাল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে সেগুলোকেও চালু করার জন্য আসলে কর্তৃপক্ষ জোরালো একটি পদক্ষেপ নিচ্ছে বলে আমরা দেখেছি। আমরা কিছুক্ষণ আগেও একটি সেমিনারে ছিলাম, সেখান থেকেও আসলে করোনার যে পরিস্থিতি সেটি নিয়ে এক ধরনের ভয়াবহ তথ্য তারা দিচ্ছেন। তারা বলছেন যে আসলে মানুষকে যদি বোঝানো না যায়, মানুষ যদি নিজ থেকে বুঝতে সম্মত না হয় যে করোনা যে দ্বিতীয় ধাপ সেটিতে আসলে মানুষ মারা যেতে পারে এবং অর্থাৎ ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হতে পারে, সেই বিষয়ে আসলে মানুষের মধ্যে খুব বেশি কর্ণপাত আমরা দেখছি না। আমরা দেখছি প্রতিনিয়ত যেরকম অর্থাৎ সাধারণ সময়ে মানুষ যে ধরনের চলাফেরা করেছে এখনো সেই পরিস্থিতি আসলে অব্যাহত রয়েছে। রিটন থাকুন আপনি আমাদের সাথে। আমরা একটু নারায়ণগঞ্জে যাব, সহকর্মী রাকিবুল হাসান রয়েছেন। রাকিব, ঢাকার পরেই কিন্তু সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি নারায়ণগঞ্জে ছিল, এখনো ঠিক তেমনটি আভাস পাওয়া যাচ্ছে। নারায়ণগঞ্জের এখন প্রশাসনের দিক থেকে ব্যবস্থা কেমন? সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে সব ধরনের ব্যবস্থা নিতে, বাধ্যবাধকতার জায়গায় কতটা নজর দিচ্ছে প্রশাসন, মাঠে আছে কিনা? আসলে করোনার যে বিষয়টি নারায়ণগঞ্জের প্রথম ধাপে কিন্তু এপি সেন্টার হিসাবে ছিল এবং সংক্রমণের দিক দিয়ে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যাও ছিল বেশি। এই করোনার দ্বিতীয় যে ঢেউ আমরা মার্চের প্রথম থেকেই কিন্তু লক্ষ্য করেছি যে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে এবং আজকে কিন্তু সর্বোচ্চ রেকর্ড হয়েছে, যেটা 82 জন, গত 24 ঘন্টায় কিন্তু 82 জন আক্রান্ত হয়েছে। আমি আসলে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ শহরের কালীবাজার গ্লেজ ব্যাংক এবং একটি করোনা টেস্ট ল্যাব সেন্টারের সামনেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনি এখানকার চিত্রটা দেখাতে চাই যে মানুষের মধ্যে কিন্তু যে সচেতনতা করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য, তারা কিন্তু অনেকেই মাস্ক পরছেন না, তাদের সেই গা ছাড়া একটি ভাব এবং
প্রথম দিকে যতটা লকডাউনের পরবর্তীতে মানুষকে সচেতন করে করোনার সংক্রমণ থেকে বাঁচার জন্য তাদের যেই নির্দেশনা প্রশাসন দিয়েছিল তারা যতটা মেনেছে, এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। এবং আজকে কিন্তু আমি নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার ইমতিয়াজ আহমেদের সাথে কথা বলেছি। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ যেই করোনা সংক্রমণ রোধ করার জন্য জেলা পর্যায়ে যেই ব্যবস্থা নেওয়া দরকার তারা কিন্তু সেই ব্যবস্থাটি হাতে রেখেছেন। এবং গত কয়েকদিন যাবত কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সমন্বয়ে কিন্তু তারা আমরা লক্ষ্য করেছি মাঠ পর্যায়ে কিন্তু তারা মাস্ক বিতরণ সহ সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন এবং এই কার্যক্রম কিন্তু এখনো চলমান আছেন। এবং আজকে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে শহরে যারা চলাচল করছে এবং রিক্সা এবং পায়ে হেঁটে অনেকেই কিন্তু আসলে অনেকে মাস্ক পরা দেখার পরও তারা কিন্তু মাস্কটা পুরোপুরি মুখে তাদের সুরক্ষার জন্য সেভাবে রাখছেন না, তারা মাস্কটা অনেকটা খুলে রাখছেন। তো এসব ক্ষেত্রে কিন্তু আসলে নারায়ণগঞ্জের যে পরিস্থিতি আবারও কিন্তু করোনার সংক্রমণ অনেকটা বেড়ে যেতে পারে। এবং এই কারণে কিন্তু নারায়ণগঞ্জের সংক্রমণের যেহেতু এখানে 64 ডিস্ট্রিক্টের শ্রমিকরাই এখানে কাজ করছেন এবং এই জেলা থেকে কিন্তু তাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাতায়াত করতে হয়, যেতে আসতে হয়। এবং এসব কারণে কিন্তু নারায়ণগঞ্জ যদি আক্রমণের সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু সারা দেশে একটি ঝুঁকি থেকে যায়। এবং বিগত সময় রাকিবুল হাসান এবং হাসান রিটন, আপনাদের দুজনকে ধন্যবাদ। ঢাকায় করোনা রোগীদের জন্য আইসিইউ রয়েছে 267টি, এর মধ্যে খালি রয়েছে মাত্র 57টি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 23 দিনে রাজধানীতে আইসিইউ এর চাহিদা বেড়েছে দ্বিগুণ, ফলে করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। করোনা চিকিৎসায় রাজধানীতে সরকারি বেসরকারি 19টি হাসপাতাল রয়েছে। সরকারি হাসপাতালের 103টি আইসিইউর মধ্যে খালি 11টি, আর বেসরকারি 164টির 46টি ফাঁকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 28 ফেব্রুয়ারি আইসিইউতে রোগী ভর্তি ছিল 104 জন, আর 23 মার্চ এই সংখ্যা দাঁড়িয়েছে 210 জনে। আগে আমাদের কাছে কোনো রিকোয়েস্ট আসতো না যে ভাই আমার একটা আইসিইউ লাগবে, এখন আমাদের কাছে প্রতিদিন 2-3 জনে রিকোয়েস্ট করে এবং আমার আশঙ্কা এই রিকোয়েস্টের সংখ্যা হয়তো আরও বেড়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে 16টি আইসিইউ বেড নিয়ে যে কোভিড আইসিইউ চালু ছিল তার কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আমাদের কোনোভাবেই আর সাহায্য করার জায়গা নাই। যদি আইসিইউ বেডের সংকট হয় অবশ্যই তো তার মর্টালিটির উপরে একটি ইফেক্ট করবে। গত বছরের আগস্টে যখন সর্বোচ্চ করোনা সংক্রমণ হচ্ছিল তখন রাজধানীতে নির্ধারিত ছিল 21টি হাসপাতাল, আর আইসিইউ শয্যা ছিল 305টি। সংক্রমণ কমে এলে ব্যবস্থাও সরিয়ে নেওয়া হয়। আবারও করোনা রোগীর চাপ বাড়তে থাকায় আইসিইউ বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। কোনো রোগী ভালো হয়ে গেলে তখন একটা বেড খালি হয়, যখন বেডটা খালি হলো তখন কিন্তু আমরা খুঁজতে থাকি যে কারা আইসিইউর জন্য আমাদের কাছে এসেছিল, তখন আমরা তাদেরকে নিয়ে আসি। এইভাবে আইসিইউ বেডগুলি কখনোই হয়তো 10 মিনিট 20 মিনিট ফাঁকা থাকে বা আধা ঘন্টা ফাঁকা থাকে। কারণ আইসিইউ তৈরি করতে হলে স্পেস লাগে, তারপরে আইসিইউ বেড, ভেন্টিলেটর, ম্যান পাওয়ার সব কিছুই লাগে। আমরা ইচ্ছা করলে কিন্তু রাতে এগুলি এস্টাবলিশ করতে পারি না। আমরা আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা এগুলি তৈরি করতে যত তাড়াতাড়ি আমরা করতে পারি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা দেয়া হলেও কোনো আইসিইউ শয্যা নেই। এদিকে চট্টগ্রামেও 45টি আইসিইউর মধ্যে খালি আছে 20টি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে যুক্তরাজ্য থেকে আগতদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক হলেও তা মানছে না বেশিরভাগ প্রবাসী। ইচ্ছে হলেই চলে যাচ্ছেন বাইরে, আবার কোয়ারেন্টিন সেন্টারে আয়োজন করা হচ্ছে বিয়ের। এর সবই হচ্ছে হোটেল স্টাফ থেকে শুরু করে দায়িত্বরত পুলিশকে ম্যানেজ করে। এতে প্রবাসীদের দ্বারা করোনা সংক্রমণের আশঙ্কা করছেন স্থানীয়রা। গত 21 মার্চ নগরীর হোটেল ব্রিটানিয়া থেকে বাড়ি চলে যান 9 লন্ডন প্রবাসী। পরে প্রশাসনের তৎপরতায় ফিরিয়ে আনা হয় তাদের। এর আগে 20 মার্চ হোটেল লাভিস্তাতে ঘটা করে বিয়ের আয়োজন করেন কোয়ারেন্টিনে থাকা এক প্রবাসী। হোটেল স্টাফ, নিরাপত্তা প্রহরী ও দায়িত্বরত পুলিশকে ম্যানেজ করেই প্রবাসীরা বাইরে যাচ্ছেন, করছেন কেনাকাটা। যেভাবে বাইরে হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। আমরা আশপাশে ব্যবসা করি, কিন্তু এরা আমাদের কোয়ারেন্টাইনের যে যথাযথ নিয়মটা আছে এরা এটা পালন করতেছে না। শপিং করছে, বেড়াচ্ছে, খাচ্ছে, রিল্যাক্স, আবার আসতেছে। টাকার বিনিময়ে চলে যায়, টাকা দিয়ে চলে যায়, শুধু রাত্রি যাপন করে। সারা দেশের মতো সিলেটেও যখন করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, তখন যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস উদ্বেগ বাড়িয়েছে স্থানীয়দের।
প্রবাসীদের এমন বেপরোয়া চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। এয়ারপোর্ট থেকে গাড়ি করে আনিয়া হোটেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে এই প্রশাসনের দায়িত্ব শেষ নয়, প্রশাসন নজরদারি বাড়াতে হবে। যারা কোয়ারেন্টাইনে উঠবে এই হোটেলে যাতে অন্য কোনো মানুষ আর ঢুকতে না পারে। কোয়ারেন্টিনে অনিয়ম নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তবে পুলিশের গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। কেউ যদি বেরিয়ে যান তাহলে প্রাথমিক দায় দায়িত্ব অবশ্যই হোটেল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ রিসিপশনের উপরে বর্তায়। আর পুলিশের বাইরে যে ডিউটি গেটে রয়েছে তাদের দায়িত্ব অবহেলা থাকলে অবশ্যই সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। গত 1 জানুয়ারি থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে জেলা প্রশাসন। এ সময়ে দেশে এসেছেন 2861 প্রবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকাকে যানজট মুক্ত করতে সরকার পাতাল রেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর একটি হোটেলে পাতাল রেল নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক সেমিনারে একথা জানান তিনি। মন্ত্রী জানান, পাতাল রেল নেটওয়ার্কের জন্য প্রাথমিকভাবে 11টি রুটের অ্যালাইনমেন্ট প্রস্তাব করা হলেও প্রাথমিক ডিজাইনে অগ্রাধিকার ভিত্তিতে 4টি রুট অন্তর্ভুক্ত করা হয়েছে। রুট 4টি হল ঝিলমিল থেকে টঙ্গী পর্যন্ত প্রায় 29 কিলোমিটার, মাজার রোড থেকে সদরঘাট পর্যন্ত প্রায় 23 কিলোমিটার, কেরানীগঞ্জ থেকে সোনাপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 48 কিলোমিটার রেলপথ। যে দৃশ্যপট আমাদের প্রতিদিনই বিড়ম্বিত করছে এবং নগরবাসীর জন্য অশেষ দুর্ভোগের কারণ হয়ে যাচ্ছে, সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাবওয়ে নির্মাণের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এরশাদের ক্ষমতা দখলের দিনটিকে কালো দিবস হিসেবে স্মরণে আয়োজিত আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরাই বিভিন্ন সময় সংখ্যালঘুদের সম্পত্তি দখল করেছে। তার দাবি, দেশের মানুষ এখনও গণতন্ত্রের সুফল পাচ্ছে না। বিএনপি প্রতিনিয়ত নির্যাতিত হলেও সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে না, এর দায় দলের সবার বলেও জানান তিনি। এছাড়াও বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে সরকার, কিন্তু জনগণ এসব আয়োজনের সঙ্গে নেই। বাইরের কিছু মেহমান আর সরকারের কিছু লোক নিয়েই চলছে এই আয়োজন। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় প্রধান আসামি দেলোয়ার হোসেন সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এ সময় অপর আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দুপুরে 9 আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিন এই আদেশ দেন। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মামলার 4 আসামি পলাতক রয়েছে। গত বছরের 14 ডিসেম্বর 14 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী সংস্থা পিবিআই। বেগমগঞ্জের এখলাসপুরে নিজ ঘরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। মামলা করেন নির্যাতিতা নারী নিজেই। শাহাদত 2021 মামলা চার্জ গঠনের জন্য ছিল। তো রাষ্ট্রপক্ষ 14 জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে। এর মধ্যে আসামি সোহাগকে বিজ্ঞ আদালত অব্যাহতি দিয়ে 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মামলাটা পরবর্তী করতে 1 তারিখ হচ্ছে। রাজধানীর যানজটের কারণে সড়ক দুর্ঘটনা ও হার্ট অ্যাটাকের বেশিরভাগ রোগী হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মারা যান, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। গাড়ি চালক ও পথচারীদের অসচেতনতায় অ্যাম্বুলেন্সের রোগী ঠিকমতো স্থানান্তর প্রায় অসম্ভব। এ বিষয়ে অসচেতনতা আর রাস্তার সীমাবদ্ধতাকে দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। রবিবার বিকেলে এই দূরত্ব যেতে একজন রোগীর সময় লেগেছে 1 ঘন্টা 12 মিনিট। বিকেল 4টা 50 মিনিটে পঙ্গু হাসপাতাল থেকে রওনা হয়ে ঢাকা মেডিকেলে পৌঁছান সন্ধ্যা 6টা 2 মিনিটে। বাস চালক বা ড্রাইভারদের কোনো সচেতনতা নেই অ্যাম্বুলেন্স নিয়ে। এরা রোগীবাহী গাড়ির গুরুত্বই যেন বোঝেন না। পঙ্গু হাসপাতাল থেকে রওনা হয়ে প্রথমে সিগন্যালে পড়তে হয় বিজয় সরণিতে। সামনে অনেক গাড়ি থাকায় হুটার বা সাইরেন বাজিয়ে কোনো কাজ হয় না। শুধু 11 মিনিট লাগে বিজয় সরণির সিগন্যালে সবুজ বাতি পেতে। সাইরেন বাজালে স্বাভাবিক নিয়ম হলো অ্যাম্বুলেন্সকে যাওয়ার পথ করে দিবে সকল যান। কিন্তু রাজধানীতে দেখা যায় উল্টো চিত্র। অনেক সময় দেখা যায় যানজটের মধ্যে অসহায়ভাবে সাইরেন বাজাচ্ছে অ্যাম্বুলেন্স। আর বাস চালকরা যেন রাস্তার রাজা।
রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। মোড়ে মোড়ে প্রতিযোগিতা করে রাস্তা আটকে রাখেন তারা, আর কার আগে কে যাবে এ নিয়ে চলে প্রতিযোগিতা। সে কারণে কারওয়ান বাজার থেকে শাহবাগ পার হতে লেগেছে 14 মিনিট। একই অভিজ্ঞতার কথা বললেন অ্যাম্বুলেন্সের নিয়মিত চালকরা। হুন্ডার সমস্যার সম্মুখীন হয়ে যত গাড়ি আছে এরা আমাদেরকে ডানে চাপ দেয়, চাপ দিয়ে আমার পিছে রাখে। বাসগুলি আছে না, ওরা সাইড দিবারই চায় না। রুগী তো আর বলতে পারে না, তখন আমরা সাইলেন্ট বাজিয়ে রেখে অনেকক্ষণ। ট্রাফিক সিগন্যাল যেটা দূরের থেকে যেটা তারা দেখতেছে অ্যাম্বুলেন্সটা অনেক দূরে, সাউন্ডটা তাদের কানে পৌঁছে গেলে তারা চেষ্টা করে দেওয়ার জন্য। বিশেষজ্ঞরা বলছেন সবাই সচেতন না হলে রাস্তায় রোগীর মৃত্যু ঠেকানো অসম্ভব। ট্রমার সাইড থেকে একটা পেশেন্টকে তুলে নিয়ে আমাদের ইমার্জেন্সি পর্যন্ত পৌঁছানোর যে যাত্রাটা ইটস এ ভেরি টিডিয়াস, বাংলাদেশের জন্য খুবই কষ্টকর। আমি বলবো যে যারা এই ট্রমাতে না পড়েছে তারা কেউ বলতে পারবে না। পুরো এনভায়রনমেন্ট যে তার জন্য একটা কি বলবো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, ওতেই তো মানুষ মরে যেতে পারে। প্রতিদিনই এমনভাবে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় রোগী মারা যায়। তবে কী পরিমাণ রোগী মারা যায় তার কোনো পরিসংখ্যান নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভয়াবহ আগুনে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে দেখা দিয়েছে মানবিক সংকট। আশ্রয়স্থল পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে প্রায় 1.5 লক্ষ মানুষ। তাদের মানবিক সহায়তা দিতে কাজ শুরুর কথা থাকলেও অনেক ক্ষতিগ্রস্ত পরিবার এখনো পায়নি মানবিক সহায়তা। রোহিঙ্গা শিবিরের 9 নম্বর ক্যাম্পে স্বামী ও 3 সন্তান নিয়ে বসবাস করতেন মিয়ানমার থেকে পালিয়ে আসা ফাতেমা আক্তার। তবে সোমবারের ভয়াবহ আগুনে সব হারিয়ে নিঃস্ব ফাতেমা ঠাঁই হয়েছে আকাশের নিচে। খোঁজ পাননি স্বামীরও। আমার স্বামী ও 3 সন্তান, স্বামীটাও বুবা, এখন কোথায় গেছে জানি না। শুধু ছেলেদের নিয়ে বের হয়েছি, কিছুই নিতে পারিনি বাড়ি থেকে। ফাতেমার মতো আরো অনেকেই খুঁজে পায়নি স্বজনকে। আগুনে পুড়ে শেষ হয়েছে তাদের সবকিছু। আমার ঘর এখানেই ছিল আমার ছেলেমেয়েরা, আমি তাবলিগে ছিলাম। ওখান থেকে আস্তে আস্তে সব শেষ, কোন রকম প্রাণ বেঁচেছে। আমাদের এলাকা থেকে আগুন শুরু হয়নি, আগুন ওই দিক থেকে এসেছে, সব পুড়ে গেছে, শুধু বাচ্চাদের নিয়ে বের হয়েছি। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের অনেকেই আশ্রয় নিয়েছে ক্যাম্পে স্বজনদের ঘরে। তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ও ত্রাণ সচিব। 10 লক্ষ টাকা এবং 50 টন চাল আমরা জেলা প্রশাসক কক্সবাজারকে দিয়েছি। তিনি আবার এটা RRC-কে দিবেন, উনি যেখানে প্রয়োজন হবেন দিবেন। এর আগেও রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার আগুন লাগলেও এমন ভয়াবহতা দেখা যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে বেড়েছে গরম, এতে দুর্ভোগ বেড়েছে বাইরে বের হওয়া মানুষের। আবহাওয়া অফিসের তথ্যানুসারে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের পাশাপাশি পাবনা অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে পারে আরও 1 সপ্তাহ। আবহাওয়াবিদরা জানিয়েছেন বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির কারণে তাপমাত্রা বাড়ছে। বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। আগামী সপ্তাহে দেশের কোথাও কোথাও কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এখন যে তাপপ্রবাহ চলছে এটা স্বাভাবিক তাপপ্রবাহ বলা যায়, কিন্তু তার চেয়ে কিছুটা সময় বেশি নিচ্ছে, যেহেতু গত 2-3 মাসে তেমন বৃষ্টিবাদল হয় নাই। এই পরিস্থিতি এই সপ্তাহ পর্যন্ত এই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে, যেটা আমাদের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগ সহ রাজশাহী এবং পাবনা অঞ্চলের উপর দিয়ে এই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিভিন্ন মামলায় গ্রেপ্তারের পর কারাগারে আছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের 4 কাউন্সিলর। জনপ্রতিনিধিদের অপরাধে জড়িয়ে পড়া এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে নানা মহলে। আর সেবাবঞ্চিতরা মনে করেন এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। গত 19 মার্চ স্থানীয় যুবলীগের মিছিলে গাড়ি নিয়ে ঢুকে পড়েন 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিল। এতে গুরুতর আহত হন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রকুন উদ্দিন সহ বেশ কয়েকজন। কান্দিরপাড়ের দিকে যাচ্ছিলাম আর মিছিলটা আর গাড়িটা রাজগঞ্জ থেকে আমাদের সামনে আসতেছে, এসে আমাদের ডাইরেক্ট আমাকে গাড়ি তুলে দিচ্ছে। প্রায় 70-80 ছিল গাড়িটা স্পিডে।
ঘটনার পর দেশীয় অস্ত্র হাতে উল্লাস করতে দেখা যায় সাইফুলকে। ৫৫ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। পরে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানী হত্যা মামলায় প্রায় ৫ মাস ধরে কারাগারে আছেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসান। এছাড়া যুবলীগ কর্মী আক্তার হোসেন হত্যা মামলায় প্রায় ৯ মাস কারাবন্দী ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন। নিয়ম অনুযায়ী দেশের যে আইন, সে আইনের থেকে বিচ্যুতি ঘটানোর ফলেই মূলত তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে, এবং অপরাধী যেই হোক না কেন দেশের যে প্রচলিত আইন সে অনুযায়ী আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করছি। জনপ্রতিনিধিদের গুরুতর অপরাধে জড়িয়ে পড়া নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। একটা কাউন্সিলর থাকলে যে একটা সুযোগ সুবিধা, এ তো স্বাভাবিকই। কাউন্সিলর না থাকলে অনেক কিছু তো বঞ্চিত হয়ে থাকতে হয়। মনে করেন আমাদের যে সরকারি কার্যক্রম, যে ভোটার আইডি কার্ডে যদি বর্তমানে যে দিচ্ছে উপস্থিত, তারপরে গরিব দুঃখী যে সাহায্য করতে, তাও মনে করেন ব্যাঘাত করতেছে। অভিভাবক না থাকলে একটা ওয়ার্ডের মানে যা সমস্যা হয়। প্রকৃত অর্থে জনপ্রতিনিধি যারা থাকেন তারা যদি নিজেরাই এই ধরনের একটি বিবাদে জড়িয়ে যান এবং নিরাপত্তা হেফাজতে চলে যান, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বিতর্কিত এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পুষ্টিগুণের কারণে একসময়ের রমজান কেন্দ্রিক খেজুরের চাহিদা এখন বছর জুড়ে। বাজারে মিলছে আজোয়া, মরিয়ম, দুবাইয়ের দাবাস সহ বিভিন্ন জাতের খেজুর। ফল আমদানিকারক সমিতির তথ্যানুযায়ী গত বছরের তুলনায় এবছর খেজুরের আমদানি ২০% বেশি, যা বিগত বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। তারপরও রোজা সামনে রেখে বাড়ছে খেজুরের দাম। আম্বার জাতের খেজুর এক সপ্তাহ আগে খুচরা বাজারে ৯০০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা ১১০০ টাকা। মরিয়মের দাম কেজিতে বেড়েছে প্রায় ৫০ টাকা। এছাড়া সবচেয়ে বেশি চাহিদার বরই জাতের খেজুর বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। মরিয়ম আছে, আজও আছে, ডাবাস আছে, সবগুলো দাম বাড়তে। রমজান আসলে তো অনেক সময় বাড়ে, তখন চাহিদা বেড়ে যায়, বাড়তে পারে, এটা আশঙ্কা আর কি। খুচরা বিক্রেতাদের অভিযোগ, রমজানকে সামনে রেখে মৌসুমি ব্যবসায়ীরা খেজুরের মজুত করছেন, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এছাড়া টিসিবির হিসাবে ১ বছর আগে সাধারণ মানের খেজুর ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা সর্বোচ্চ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমি ব্যবসায়ী যারা আছে তারা নতুন করে ব্যবসা করতেছে, রমজান মাস সামনে উপলক্ষে সব খেজুরের দাম এই কারণে একটু বাড়তেছে। আম্বার খেজুর হলো ১ নম্বরটা ১০০০ টাকা কেজি, কামরাঙ্গা মরিয়ম হলো ৭০০ টাকা কেজি। তবে আমদানিকারকরা বলছেন রমজানের ৪০ থেকে ৫০ হাজার টন খেজুরের চাহিদা থাকে, যা এরই মধ্যে আমদানি হয়েছে। ফলে খেজুরের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। কোনো আশঙ্কা আমি দেখছি না, যেহেতু আমদানি আছে আমাদের কাছে, আমাদের মজুদ আছে, তো এখানে মজুদের সংকট পড়লে কিন্তু বাজারে একটা সমস্যার সৃষ্টি হয়। এখানে সমস্যা হওয়ার কোনো কারণ নাই। রমজানকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ নিতে না পারে, সেজন্য বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১০,০০০-এরও বেশি মানুষের। নতুন ৫.৫ লাখ রোগী নিয়ে আক্রান্তের সংখ্যা ১২,৪৭ লাখেরও বেশি। এদিকে করোনার টিকা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সতর্কতার কারণে হোলি ও শবে বরাত ও নবরাত্রি উৎসবে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে ভারতের দিল্লিতে। ৩ দিন পর আবারও বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু ছাড়িয়েছে ১০,০০০। এর মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হয়েছে ব্রাজিলে। প্রাণ গেছে ৩,১৫৮ জনের। এদিকে করোনার টিকা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে অন্য সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের মতো ক্যামেরার সামনে টিকা নেননি তিনি। তিনি কোন টিকা নিয়েছেন সেই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ক্রেমলিন। ভারতে করোনা সতর্কতায় হোলি, শবে বরাত ও নবরাত্রির গণজমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এছাড়াও দিল্লির সব বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে করোনার নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণহানি হয়েছে ৯৩৬ জনের। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ছাড়ালো ৫,৫৬,০০০। নতুন ৫৮,০০০-এর বেশি শনাক্ত নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা ৩,৬০,০০,০০০। ইটালিতে নানা বিধিনিষেধেও নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। দেশটিতে নতুন করে ৫৫১ জনের মৃত্যু হয়েছে। ভাইরাস শনাক্ত হয়েছে ১৮,০০০ মানুষের দেহে।
এছাড়াও রাশিয়ায় 427, পোল্যান্ডে 369 ও ইউক্রেনে 333 জনের প্রাণহানি হয়েছে। সংক্রমণ বাড়ায় আরও 3 সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়িয়েছে নেদারল্যান্ড সরকার। অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে নিজ দেশে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ কার্যক্রম। এদিকে ফাইজারের টিকার একটি ব্যাচে ত্রুটির খবরে টিকাদান কর্মসূচি স্থগিত করেছে হংকং। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্যে গুলি করে রশিদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে দক্ষিণখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, এই যে দিনে দুপুরে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড, এ বিষয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয়রা, যারা দেখেছেন ঘটনাস্থলে ছিলেন। তো পুলিশ কি বলছে এ বিষয়ে? আসলে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইখান থেকে ঠিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটায় ইটটা দাঁড়িয়ে আছে, এখানেই আজকে ঠিক সাড়ে 11:30টার দিকে স্থানীয়দের তথ্য মতে এই ঘটনাটা ঘটে। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকালে একটা বালু ব্যবসা নিয়ে আসলে এই দ্বন্দ্বের সূচনা। যে রশিদ যিনি মারা গিয়েছেন তিনি তার ছোট ভাই আসলে বালুর ব্যবসা করতেন। সেই বালুটা এই যে বাড়িটা দেখছেন বাড়িটার সামনেই রাখা ছিল এবং কালকে রাতে হান্নানের লোকজন সেই বালুটা সেখান থেকে নিয়ে যায়। রশিদের ছোট ভাইয়ের যেটা অভিযোগ যে তাকে বালু নিয়ে আসাতে তাকে কোনো রকম চাঁদা না দেওয়ার কারণে এই কাজটা সে করে এবং সেই কৈফিয়তটা যখন তার ভাই নিতে আসে তার কাছ থেকে তখনই এই ঘটনাটা আসলে ঘটে। তো আমরা আসলে প্রথম দিকে যেটা আপনিও বলছিলেন আমরা শুনছিলাম যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে আসলে তার সম্পৃক্ততা আছে। তো পরবর্তীতে আমরা যেটা জানতে পারলাম যে তার আসলে কোনো রকম দলীয় পোস্ট কোনো কিছু আসলে তার সাথে নাই। আপনারা এখানে একটু পোস্টারগুলো দেখছেন, তার আরেকটি নাম আসলে পোস্টার হান্নানো। সে আসলে নানাভাবে পোস্টার দিয়ে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু দলীয় আসলে তার কোনো পদ নেই। সেটা স্থানীয়রাও সেটা আমাদের নিশ্চিত করেছে। তার পাশাপাশি পুলিশ আমাদের বলেছে যে দলীয় কোনো সম্পৃক্ততা তারা এখন পর্যন্ত পায়নি। তবে তার সাথে তারা এটাও বলেছে যদিও তারা দলীয় কোনো সম্পৃক্ততা পায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিংবা যে কোনো কারণে যদি অপরাধী হয় অপরাধীর ক্ষেত্রে তারা এই ধরনের বিচার বিশ্লেষণে যাবেন না। আপনারা ইতিমধ্যে জেনেছেন এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত হান্নান সহ 7 জনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা যে গাড়ির অবস্থাটা দেখছেন, গাড়ি পোড়ানো, এই বাড়িটা আসলে হান্নানের বাড়ি। তো ওই ঘটনাটা ঘটার পর হান্নান যখন তার নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আসলে রশিদকে গুলি করে স্পটে ডেড করে ফেলে, তারপরে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে এই তার নিজস্ব গাড়ি, এটা হান্নানের গাড়ি পুড়িয়ে দিয়েছে, বাড়িতে আক্রমণ করেছে। তারপরে পুলিশ আসে, পুলিশ এসে ঘটনা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং পুলিশ হান্নান সহ 7 জনকে এর মধ্যে গ্রেপ্তারও করেছে। আপনারা দেখছেন সিআইডি সহ র্যাব সব বাহিনীর সদস্যরাই আসলে এখানে বর্তমানে উপস্থিত আছেন এবং তারা নানাভাবে আসলে ঘটনা যার যার মতো করে খতিয়ে দেখার চেষ্টা করছে। তো আসলে এই ছিল আমার দক্ষিণখান থেকে সর্বশেষ। এরপরে আরো বিস্তারিত আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই জানাতে পারবো। রাজধানী দক্ষিণখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন। নানামুখী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে প্রার্থীরা। সে প্রচারণায় বড় অংশ জুড়ে রয়েছে নানা সুরের, নানা ছন্দের গান। সে গানে হুমকির ছায়া আছে, বিদ্রূপ আছে, আশাভঙ্গের যন্ত্রণাও আছে, আছে প্রতিবাদ, আবার আছে ভাবাবেগের সাথে ধর্ম নিয়েও রাজনীতি। সোনার বাংলা বানাওগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যত বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা ততই নির্বাচনী প্রচারণায় বাড়ছে এর গুরুত্ব। আর সহজেই ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে গান বা সুরের বিকল্প নেই, এই বিষয়টি বেশ ভালোই জানে রাজনৈতিক দলগুলো। সে ভাবনা থেকেই ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণায় বেশ গুরুত্ব পাচ্ছে গান। রাজ্যের প্রধান 3 রাজনৈতিক শক্তি ভোটারদের কাছে পৌঁছতে হাতিয়ার করছে গানকে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের খেলা হবে নিয়ে গান, স্লোগান, দেওয়াল লেখন গোটা রাজ্য জুড়ে। দলটির নেতা শিল্পী কবির সুমন সম্প্রতি তার নতুন গান ছেড়েছেন সোশ্যাল মিডিয়াতে। নিজের মতো করে গান গাইছেন ইন্দ্রনীল সেন থেকে শুরু করে অন্য শিল্পীরাও। স্পেনের বেলাচাওয়ের বিখ্যাত সুর নকল করে বিজেপি শুরুর দিকে দিদি যাও গান বাজারে ছাড়লেও তা খুব একটা আলোড়ন তৈরি করেনি। তাই বিশাল অর্থ খরচ করে পেশাদার বিজ্ঞাপনদাতাদের দিয়ে তারা শুরু করেছেন তাদের রাজনৈতিক প্রচারের দর্শন। তবে প্রচারণা জমিয়ে তুলেছে বামপন্থী ছাত্র যুবরা। লাতিন আমেরিকার আদলে ফ্ল্যাশ মব দিয়ে তাদের প্রচার শুরুর পর তাদের তৈরি করা টুম্পা, এই প্যারোডির 3টে গান ভোটারদের মুখে মুখে ঘুরছে। দৈনন্দিন বাস্তব জীবনের নানা সমস্যা, সংকট, যন্ত্রণা, চাহিদা, স্বপ্নের কথা বলা এইসব প্যারোডি গানের ইউটিউব শ্রোতা সংখ্যা ছাড়িয়েছে 5 কোটি।
নির্বাচনে হিংসা, হানাহানি বা অশান্তি নয়, বরং সৃজনশীল গানের লড়াই চলুক, এটাই চান সবাই। গানে ভুবন ভরিয়ে না দিলেও পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু এবার ভরে গেছে গানে গানে। সমস্ত রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়াকেই মূল প্রচারের হাতিয়ার করছে, আর সোশ্যাল মিডিয়াতে এবার বিভিন্ন রাজনৈতিক দলের গানে ভরে উঠেছে গ্রাম বাংলার বার্তা। জয়দীপ সরকার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, পশ্চিমবাংলা। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে 7 বছরের এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের দাবি, সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরুর পর এটি সবচেয়ে কম বয়সী শিশু মৃত্যুর ঘটনা। পুলিশের গুলিতে ঘরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। আর স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, সেনারা তার বাবাকে গুলি করলে কোলে থাকা শিশুটির শরীরে গুলি লাগলে তার মৃত্যু হয়। এছাড়া তার 19 বছরের ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত 20 জনেরও বেশি শিশু মারা গেছে। এদিকে মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করলেও সহিংসতার জন্য গণতন্ত্রকামীদেরই দুষ্টে জান্তা সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনাবাহিনীর মুখপাত্র। এদিন সুচির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগের একটি ভিডিও ফুটেজ আবারও প্রচার করে সেনাবাহিনী। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে খেলতে ওয়েলিংটন পৌঁছেছে বাংলাদেশ। সিরিজ হারের পর এবার হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ টিম টাইগার্সের সামনে। ধকল কাটাতে সুইমিং সেশন ও স্ট্রেচিং করেছে তামিমের দল। মনোবল ধরে রাখার চেষ্টা মিঠুন তাসকিনদের। প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিং হারের কারণ হলেও দ্বিতীয় ম্যাচে দিতে হয়েছে ক্যাচ মিসের খেসারত। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে ক্রাইস্ট চার্চে। ভুল শুধরে তৃতীয় ম্যাচে সেরাটা দিতে চায় বাংলাদেশ। দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হোয়াইট ওয়াশ এড়াতে দৃঢ় প্রত্যয়ী পেসার তাসকিন আহমেদ। সুইমিং সেশন শেষ করলাম। আমাদের রিকভারির জন্য আমরা সুইমিং, জাকুজি এগুলো করে স্ট্রেচিং করলাম, কারণ আমাদের ব্যাক টু ব্যাক গেমস এবং অনেক ট্রাভেলিং এর মাঝখানে। তো রিকভারি ভালো হওয়ার জন্য আমরা ওয়েলিংটনে পৌঁছানোর পরে এখন আমাদের টিম সুইমিং সেশনটা শেষ হলো। ঢাকা পৌঁছানোর একদিন পর মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করলেন সাকিব আল হাসান। সকাল 9টার আগেই মিরপুরে যান তিনি। একাডেমি মাঠে দীর্ঘ সময় নিয়ে ব্যাটিং অনুশীলন করেন। আইপিএলকে সামনে রেখেই তার এই প্রস্তুতি। যদিও ভারতে খেলতে যাওয়ার অনাপত্তিপত্র নিয়ে জটিলতা এখনও কাটেনি। পিসিবির সমালোচনায় মুখর হয়ে বিব্রতকর অবস্থা তৈরি করেছেন সাকিব। তবে অনুশীলনে সেসবের কোনো ছাপ ছিল না। ব্যাটিংয়ের পর একাকী বোলিংও করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করেছেন সাকিব। ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কে জড়িয়েছেন, সমালোচিতও হয়েছেন। আবার সেখান থেকে এই শক্তি নিয়ে মাঠে পারফর্ম করে জবাব দিয়েছেন সাকিব আল হাসান। 2006 সালে জাতীয় দলের হয়ে ক্রিকেটের শুরুর জন্ম দিয়েছেন অনেক রেকর্ডের। আজ বিশ্বসেরা এই অলরাউন্ডারের 34তম জন্মদিন। সতীর্থ আর কোটি ক্রিকেট ভক্তের ভালোবাসায় সিক্ত সাকিব। 34তম জন্মদিনটা একটু যেন আলাদা। নতুন বিতর্কে তোলপাড় চারদিক। বিতর্ক তার জন্য নতুন কিছু নয়, সেসব কখনো পারফর্মার সাকিবের কাছে পাত্তা পায়নি। তারপরও বিসিবির সঙ্গে বিরোধটা এখন সরাসরি রূপ নিয়েছে। এমন আবহে এসেছে জন্মদিন, ফলে এই জন্মদিন অন্যগুলোর চেয়ে আলাদাই বটে। 2006-এ 19 বছর বয়সে আন্তর্জাতিক সার্কিটে পথ চলা শুরু। 2011 বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার আগেই বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট পড়া। এরপর অধিনায়কত্বের ব্যাটন ওঠে টেস্ট ও টি20 ফরম্যাটেও। হয়েছেন 3 ফরম্যাটেই বিশ্বের প্রথম সেরা অলরাউন্ডার। শুধু জাতীয় দলে নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কাঙ্ক্ষিত সব্যসাচী সাকিব। আইপিএল রাঙিয়েছেন কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। খেলেছেন বিগ ব্যাশ, সিপিএল এর মতো আসরগুলোতেও। বিজ্ঞাপন নির্মাতাদের হটকেক সাকিব। মডেল, উদ্যোক্তা, জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়েছেন। সুনাম কুড়িয়েছেন চ্যারিটিতেও। তরুণ স্বপ্নবাজদের স্বপ্ন পূরণে গড়েছেন ক্রিকেট একাডেমি। নানান রঙের স্পর্শ। তবে মুদ্রার অন্য পিঠও দেখেছেন। বাজিকরদের সঙ্গে কথা বলা লুকানোর জন্য 1 বছর নিষিদ্ধও থেকেছেন। আর সেখান থেকে মুক্তির পর বিসিবির সঙ্গে সাম্প্রতিক সম্পর্কের অবনমন। এত কিছুর মাঝেও দেশেরা অলরাউন্ডারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ তাসকিন, সাব্বির, সাদমান, ইমরুলরা। প্রিয় ক্রিকেটারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। 2006 সালে 19 বছর বয়সে আন্তর্জাতিক সার্কিটে পথ চলা শুরু। 2011 বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার আগেই বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট পড়া। এরপর অধিনায়কত্বের ব্যাটন ওঠে টেস্ট ও টি20 ফরম্যাটেও। হয়েছেন 3 ফরম্যাটেই বিশ্বের প্রথম সেরা অলরাউন্ডার। শুধু জাতীয় দলে নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কাঙ্ক্ষিত সব্যসাচী সাকিব।
এবারের জন্মদিনটা সাকিবের কাছে তাই অম্লমধুর। তবে বার্গার খাওয়ার এই পোস্টের মতোই নির্ভর থাকার টনিকই সাকিবকে বানিয়েছে সেরাদের সেরা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজন। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।